কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে যে ইন্ট্রোডাকশানে গানটা গাইলাম, কী জন্য গাইলাম? এই গানটা অনেক তাৎপর্যপূর্ণ। তো এখন মানে সবে একটা দিয়ে শুরু করি, যে এই গানটা ডেডিকেট করলাম আজ আমাদের ওয়াইটির নাম্বার 1 দালাল, যে দালাল কিনা এখন হঠাৎ করে বালের তলায় ঝিকিমিকি, বাল্মীকি, হ্যাঁ বাল্মীকি হয়ে গেছে। রত্নাকর দস্যুর থেকে বাল্মীকি হয়ে গেছে, কিন্তু ওর বাল্মীকিটা ওই রকমই, যার আর কি তলায় ঝিকিমিকি। সমাস মনে আছে? এক রকমের দুষ্টু সমাস ছিল, খুব করতাম আমরা। ঘুগনি, ঘুঘুর পেছনে অগ্নি। তারপর একটা খুব মজা শুনেছিলাম শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখে, সেটা দেবলীনা, দিবি বলে দিলি না দেবলীনা। এরকম প্রচুর সমাস আছে, এগুলো সব দুষ্টু সমাস। সেই দুষ্টু সমাসেরই একটা সমাস হচ্ছে বাল্মীকি, বালের তলায় ঝিকিমিকি। তো কেন বলছি অবশ্যই সেটা অবশ্যই বলবো, কারণ চিন্তা করে দেখবেন, এরে বাল মানে চুল, কিন্তু এই মাথার চুল, মানে যেটা ওই যে 13,000 টাকা দিয়ে উইগ কিনেছে না, হ্যাঁ সেই মাথার চুল না থাকলে কিন্তু আমাদের ঘুম উড়ে যায়, তাই তো? ঘুম উড়ে যায়। মাথার চুল কি করে উগাবো, কি করে মানে সেটা নতুন নতুন চুল আসবে, চুলটা বড় হবে, কত সুন্দর হবে, সেটা নিয়ে সবাই চিন্তা করে। কিন্তু অন্য মাথা ছাড়া অন্য যে কোনো জায়গায় চুল নিয়ে কি কারোর চিন্তা থাকে না। সেই জন্যই ওটাকে ওরকমভাবে বলা হয়। তো ও হচ্ছে সেই বুঝলেন তো? তো সেই রকমই আর কি ঝিকিমিকি বাল্মীকি হয়েছে। তো যাকে নিয়ে কোনো যার টেনশনই নেই। আর এত ফেক লাগছে, পুরো মনে হচ্ছে মানে একটু আপগ্রেডেড কোনো নিউজ চ্যানেল আর কি। চেহারাটা দেখবেন না যেরকম, মানে মনে করে ধরুন একজন অন্য খুব সুন্দর একজন প্রেজেন্টেবল হয়ে বসেছে, ওরকম ইচ্ছা করে রং জ্বলা নাইটি পরা নয়। ইচ্ছা করে কেন বলছি, কারণ ওর কিন্তু প্রচুর জামা কাপড় রয়েছে, প্রচুর ড্রেস রয়েছে। ও কোথাও সবসময় বলে আমার কোথাও ঘোরা হয় না, আমার কোথাও বেড়ানো হয় না। তাও অথচ ও যখন ইচ্ছা করে ওই রকম নাইটি পরে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে, তাও আবার মানুষের ঠিক ভুল বিচার করতে, তখন ও এটা ইন্টেনশনালি করছে। কতটা গরিব দেখো, আমি কতটা গরিব, এটা দেখানোর জন্য। বাদবাকি প্রচুর জিনিস আছে, প্রচুর ড্রেস আছে, কিনছে, আগেও ছিল এখনও কিনছে। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, যেখানে বক্তব্য হচ্ছে, একটা ভিডিও করেছিল, সেই ভিডিওটার মধ্যে লিখেছিল রিপ সিদ্ধান্ত। কার জন্য সেটা লিখেছিল? প্রিয়ার জন্য। প্রিয়া বলেছিল যে ও এক মাসের জন্য ওর কমেন্ট বক্স অফ রাখবে। কমেন্ট বক্স অফ রাখলে আমরা কি জানি, যে ভিডিওর কিন্তু রিচ কমে যায়। যেহেতু দর্শকদের মতামত জানানোর রাস্তাটাই বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই জন্য ইউটিউব থেকে কিন্তু তাতে এঙ্গেজমেন্টটা কমে যাচ্ছে, ট্রাফিকটা কমে যাচ্ছে, সেই জন্য অটোমেটিক্যালি সেই ভিডিওর রিচ কমে যায়। কিন্তু তাও অনেক সময় বাধ্য হয়ে কমেন্ট বক্স অফ করতে হয়, কারণ অনেক সময় নেওয়া যায় না, কমেন্ট নেওয়া যায় না। তো যাই হোক, এরকম বেশ কিছু কমেন্ট আসছিল, অনেক দিন ধরে আসছিল প্রিয়ার কমেন্ট বক্সে। আর অবশ্যই তার পেছনে এই ঘোড়ামুখীর ফুল অ্যান্ড পুরো হাত রয়েছে। তো সেই কারণেই প্রিয়াতিথি বিরক্ত হয়ে বন্ধ করে রেখেছিল, বলেছিল 1 মাসের জন্য বন্ধ করে রাখবো। তো যাই হোক, শেষমেশ ও সেই সিদ্ধান্তে টিকে থাকতে পারেনি। মাত্র 1 দিনের মধ্যেই ও নিজের সিদ্ধান্ত পাল্টে কমেন্ট বক্স খুলে দিয়েছিল। আর সেইটা দেখার পরেই এই ঘোড়ামুখী একটা ভিডিও করেছিল রিপ সিদ্ধান্ত, যে 1 দিনেও তুমি তোমার সিদ্ধান্তে টিকে থাকতে পারলে না। তো যেরকম নিজের অন্যের সম্পর্কে বলেছে, তো ভগবানও 1 মুহূর্তেও ওরও আসল রূপটা দেখিয়ে দিয়েছে, যে ও যে দোগলা, নিজের সম্পর্কে একরকম বলে আর অন্যের সম্পর্কে সেই জিনিসটাকেই অন্যরকমভাবে বিচার করে। তারাই তো হয় দোগলা, ভণ্ড, হিপোক্রেট, তাই না? যে নিজের ক্ষেত্রে একই সেম সিচুয়েশান একরকমভাবে বলবে আর অন্যর ক্ষেত্রে অন্যরকমভাবে জাজ করবে। তো দেখুন, প্রিয়াকে এরকমভাবে জাজ করলো, কিন্তু তার আগের ভিডিওতেই ও নিজে বলেছিল যে আমি এখন নিজেকে খুব চেঞ্জ করে নিয়েছি, আমি বাল্মীকি হয়ে গেছি, ঝিকিমিকি হয়ে গেছি। তো সেই ঝিকিমিকি বলেছিল যে আমি কিন্তু আর কোনোদিনও ভিডিও করব না, কাদের নিয়ে না, যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে
আমি তাদের নিয়ে ভিডিও করবো না। তো আমি আগেই বলেছিলাম একটা ভিডিওর মধ্যে যে ও তো ওকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করতো তার মধ্যে যারা প্রথম থেকে একদম শেষ অবধি রিম্পা, তার জন্য আলাদা চ্যানেল খুলেছিল। টাইম এন্ড এগেন ও সবসময় যখনই পারে না সহ্য করতে উত্তর দেয়। সে দীপ্তিদিকে নিয়েও কটাক্ষ করে বলেছে, আমাকে নিয়ে তো ডেডিকেটেডলি ভিডিও বানিয়ে দিয়েছে, তাও আবার নাম ধাম না দিয়ে। যাই হোক, তো এরকম ও কিন্তু উত্তর দেয়। তো সেই সিদ্ধান্তটা নিল যে আমি নেগেটিভ ভিডিও আমাকে নিয়ে যারা করে তাদের নিয়ে করব না। যেমন কি এই যে গীতাদি আর সোমাদি, এরাও তো ওকে নিয়ে ওর যে নেগেটিভ দিকগুলো আছে সেগুলো সযত্নে সবার সামনে তুলে ধরছে। তো বলেছিল যে করব না। তো সেই ওরও সিদ্ধান্ত দিনও গেল না, তার মধ্যেই গীতাদিকে নিয়ে ভিডিও নামিয়ে দিল। তো সিদ্ধান্তে যে নিজে টিকে থাকতে পারে না, হতে পারে সিদ্ধান্ত তো এমনই যে যাই হয়ে যাক না কেন সেই সিদ্ধান্ত থেকে আমি নড়বো না, আমি অনড় থাকবো, তবেই না আমার ব্যক্তিত্বটা বোঝা যাবে। তো সেখানে ওর ব্যক্তিত্ব এমনই যে অন্যের সম্পর্কে যে কথাটা বলে সেটা নিজের সম্পর্কে ঠিকঠাক করতে পারে না। তো সেম ঘটনা ঘটেছে। ও দেখলাম গীতাদিকে নিয়ে আর তার মাঝখানে সোমাদিকেও মাঝখানে ঢুকিয়ে একটা নেগেটিভ ভিডিও করে দিয়েছে। তাহলে তার জন্যই বললাম সিদ্ধান্ত। তো যাই হোক, এবার চলে আসি। তার মধ্যে একটা কথা উঠে এসেছে, সেটা হচ্ছে গিয়ে এই সীমার সম্পর্কে। আর এটা নিয়ে আমাকে পার্সোনালি কমেন্ট বক্সে অনেকে অনেক কথা জিজ্ঞাসা করছেন যে এইটা সম্পর্কে তুমি কিছু বলো। সেই ব্যাপারটা আগে কি একটুখানি বলি। তো অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন, আর এটা নিয়ে মনে হয় গীতা দিয়েও ভিডিও করেছে, আরও হয়তো দীপ্তি দিয়েও ভিডিও করেছে। তো সেই ভিডিওগুলো আমার দেখা এখনও সম্ভব হয়নি, কিন্তু আমাকে মেন ব্যাপারটা বুঝে গেছি। সেটা এই ঘোড়ামুখী একটা ভিডিওর মধ্যে বলেছে যে সীমা নাকি ব্যাক ডোর দিয়ে পিছনের রাস্তা দিয়ে গিয়ে এই গামলার সাথে টিনের সাথে নাকি হাত মিলিয়েছে, আর টিনের সাথে নাকি যোগ সাজেশ করছে, তার কাছে ক্ষমা চেয়েছে। এই ধরনের একটা কথা কে বলেছে না, এই আমাদের ঘোড়ামুখী বলেছে। তো ও জানবে কি করে? অবশ্যই ওকে নিশ্চয়ই টিন বলেছে, সেই জন্যই ওই কথাটা বলেছে, না হলে ও জানবে কি করে? তো সেটা নিয়েই আমাকে সবাই আপনারা জিজ্ঞাসা করছেন যে ইপসিতা তুমি বলো এটা। তো দেখুন, সীমার সাথে আমার পার্সোনাল যোগাযোগ আছে, আমি চাইলে ওকে ফোন করতেই পারি, কিন্তু ফোন করে ও আমায় কি বললো না বললো সেটার থেকেও বড় কথা, আমি সবসময় চেষ্টা করি যে ভিডিওর মধ্যে থেকে আমাদের সামনেই যা আছে, যেগুলো চোখের সামনে ঘুরছে, সেখান থেকেই যাতে আমি আসল ব্যাপারটা টেনে হিচড়ে বার করে নিয়ে আসতে পারি। আর সেটা যদি আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেটা আমার মনে হয় খুব বেশি রকমের সেটা গ্রহণযোগ্য হবে। কারণ ফোনে কথা আমার সাথে কি হলো, সীমা আমাকে কি বললো, বা আমি সেটাকে কিভাবে আপনাদের সাথে সামনে প্রেজেন্ট করলাম, সেটা তো আলাদা ব্যাপার। এটা তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আমি কিন্তু ইজিয়েস্ট ওয়ে কখনো যাই না। তো যাই হোক, আমি সীমার একটা ভিডিও দেখলাম এই বিষয়টা নিয়ে। ও একটা যে কথাগুলো বলেছে তার মধ্যে একটা ভিডিও আমি কিছুটা অংশ দেখলাম, আর কিছুটা অংশ দেখেই আমার একটা জিনিস তরাং করে মাথার মধ্যে চলে আসলো। চিন্তা করে দেখুন, এই যে গামলা একটা ভিডিওর মধ্যে যেখানে সন্দীপকে জঘন্য থেকে জঘন্যতর ভাবে অ্যাটাক করেছে, যেটা শুনে এই ঘোড়ামুখী বলছে ওর নাকি রুদ্র রূপ। বাপরে বাপ, ও মানেও জানে রুদ্রকে, আর তার রুদ্র রূপ কি হয় ও মানেও জানে। হ্যাঁ, যে কিনা কি বলবো, বলছে পাঁচটা বছর ধরে নাকি সহ্য করেছে। তা সেটা নিয়ে ঘোড়ামুখী বলছে 5-5টা বছর। আমাকে এরকম সবাই দর্শকরা জিজ্ঞাসা করে যে বলো তো, তোমার সাথে যদি এরকম হতো তাহলে তুমি কি করতে? তো সেখানে বলছে যে হ্যাঁ, আমি তো আমার সাথে যদি এরকম হতো, যদি বিয়ের পরের দিনই আমার বর আমাকে বলতো যে বাপের জন্মে কোনোদিনও বেসিন দেখেছিস, আমি তো তখনই সেখান থেকে চলে আসতাম। আর সত্যি কথা বলতে আমার তো বরের ক্ষমতা হয়নি কোনোদিনও এইসব কথা বলার। বরের ক্ষমতা হয়নি, ওর বরের ক্ষমতা হয়নি কথাটা বলেই তারপর বললো অ্যাকচুয়ালি ব্যাপারটা ক্ষমতার নয়, ব্যাপারটা হচ্ছে শিক্ষার। মানছি ওর বরের শিক্ষা, সেই জন্য ওর বরের ক্ষমতা হয়নি। তাহলে ওর কি করে ক্ষমতা হলো পারিবারিক কেচ্ছাগুলো টেনে টেনে সবার সামনে আনার? এই জিনিসটা তো পারস্পরিক, সম্মান তো পারস্পরিক। তুমি আমাকে সম্মান দেবে, আমি তোমাকে সম্মান দেবো। তুমি আমার মা বাবা দিদি সবাইকে ছোট করছো, তাদের সম্পর্কে
এমন একটা মানে ডাইরেক্ট বলতে হবে না, এমন সৃষ্টি করে দিচ্ছ যে তুমি কতটা তোমাকে অ্যাডজাস্ট করে চলতে হয়। সমস্ত এরকমভাবে তাদেরকে সবার সামনে ভিলেন একটা সময় সাজানো হয়েছিল। এখন তো ওকে যত মানুষ চিনছে ততই বুঝতে পেরেছে যে ওনারা অ্যাকচুয়ালি সুস্থ স্বাভাবিক, এই আসলে ঢপবাজ। প্রথম থেকে বলেছিল যে ওপরে ও খেতে পারে না, তার কারণ ওরা নাকি খুব তেল মশলা দিয়ে রান্না করে আর ওর একদম পেটের জন্য একদম পুরো সিদ্ধ খেতে হবে। এখন আপনারা যারা ওর ব্লগ চ্যানেল দেখেন তারা প্রত্যেকে জানেন যে ও কত বড় মিথ্যে কথা বলছে। একটা সামান্য বেগুন ভাজা পটল ভাজা করার জন্য যে মাংসের মতো করে তেল দেয় আর প্রত্যেকটা রান্নার ওর পেঁয়াজ রসুনের গড়গড়ানি লাল লাল ছাড়া খেতে পারে না, সে কখনো ওর হাতে একটাও কোনোদিনও আজ পর্যন্ত আমি হালকা পাতলা একটা রান্না বলে সবাই চালায় কোনো দিনও দেখিনি। ও শুধু ওই গড়গড়ানিই জানে, ওই গড়গড়ানিটাই ওপরে হতো না। ওনারা হয়তো হালকা পাতলা খাওয়ার মানুষ, সেই জন্য শুধু নিজে একা ভালো ভালো গিলবে বলে আলাদা হয়েছে, আর কোনো কারণ নেই। কারণ বোঝাই যায় একজন স্কুল টিচার তার ওয়াইফ তারা কেমন হবে। স্কুল টিচার, উনি স্কুলের শিক্ষকতা করার সুযোগটা পেয়েছেনই ওনার শিক্ষার জোরে, তো তিনি আর তার যিনি সহধর্মিনী তিনিও আশা করি তার সেটুকু তো মানে রুচিবোধ শিক্ষাবোধ থাকবে। আমি বুঝতে পারিনি শুধু যে কি করে ওনারা এই এত বড় ভুলটা করলেন। মানছি ওনার ছেলের মুরদ নেই, পড়াশোনা করতে পারেনি, সেই জন্য সেরকম চাকরিও পায়নি, তা বলে আরেকটু দেখা যেতই। ছেলেটাকে পুরো ধরে কুয়োয় হাত পা বেঁধে ফেলে দেওয়ার মতো অবস্থা হয়েছিল বলে আমার মনে হয় না। এমন কিছুও বয়স হয়ে যায়নি, পুরো জাস্ট একটা পচা কুয়োর মধ্যে, এমনি পুরো পরিষ্কার কুয়ো না, ওরা একটা পচা এদো কুয়োর মধ্যে হাত পা বেঁধে ওনাদের একমাত্র সন্তানকে ফেলে দিয়েছে। আর কিচ্ছু করার নেই, এখন কিচ্ছু করার নেই। পাঁচটা বছর ধরে সে চুপচাপ রয়েছে, একেবারে চুপচাপ রয়েছে। ঘোরামুখী নিজের ভিডিওর মধ্যে বলছে যে আমি তো একটা এমন মানুষ, খুনি, আমি জানছি আমার সামনে খুনি, তার সত্ত্বেও তার চোখের সাথে চোখ মিলিয়ে কথা বলছি। আপনারা দেখেছেন ওর বাবাকে দেখেছেন? আমার তো এখন মনে হচ্ছে, আর টিনেরও বাবাকে দেখেছেন, দুজনকেই দেখেছেন, আমার মনে কি আদলা বদলি হয়ে গেছিল নাকি? হ্যাঁ, যে এই মেয়েটা যার বাবা এতটা একজন মানে দেখে মনে হয় যে খুবই শান্ত স্বভাবের, তার মেয়ের চোখ থেকে একদম মানে আগুন, মানে কি সেই ড্রাকুলার মতো হুসুস করে আগুন দিচ্ছে। আর যার মেয়ে এরকম কলসির কানা নিয়ে যার বাপ দৌড়াচ্ছে, সে নাকি চুপ করে ঘাপটি মেরে এরকম করে বসে বসে অত্যাচার কর আমি সহ্য করি। মানা যায়? তাহলে কি এরা কি করেছে? এটা কি পাল্টাপাল্টি হয়েছে? কি রে, কে কোথায় গেছিল রে? কে ঠাকুর না করে গেছিল আর কে হাসনাবাদে গেছিল? হ্যাঁ, তোদের মধ্যে কেসটা কি হয়েছে? সব তো উলট পালট। তো যাই হোক, এখানে কথাটা যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে সীমার প্রসঙ্গটা, তাই তো সেখানে এইটাই, হ্যাঁ যাই ওটা পরে বলছি, তার আগে বলি যে চিন্তা করে দেখুন যে এই যে কথাগুলো ও বলছে, যে সন্দীপ ওকে বলেছে, এই কথাটার কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে কি যে এরকম কথা ও বলতে পারে? আর যদি সত্যিই বলেছিল তো তখনই কেন বলেনি, কেন আপত্তি করেনি, কেন বলেনি যে না এটা তুমি কি বলছো আমার বাবার সম্পর্কে? নিশ্চয়ই ওটা মজার ছলে হয়েছিল, আর মজার মধ্যেই সেই জিনিসটা মানে মিটে গেছে, যেটাকে আজ ও এত বড় সড়ো করে খুঁজে নিয়ে এসে সেটা সম্পর্কে এটাকে ইস্যু করে দাঁড়াচ্ছে। তোর ওই ইস্যুর মধ্যে কৃষাণুকে দিয়ে হিসু করিয়ে দিতে হয়, বুঝলি? তো যাই হোক, যেটা বলছিলাম, এই কৃষাণু আবার শুনলে বলবে পিতি আমার নাম নিচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এরকম মেসমশাইয়ের সম্পর্কেও যে কথাটা বলেছে তারও কোনো রকম কোনো কিন্তু এভিডেন্স নেই, এরকম ধরনেরই কথাবার্তা বলে যাচ্ছে। কিন্তু এই গামলার সম্পর্কে ফুল এভিডেন্স আছে। ওর চারপাশের সব মানুষকে, এমনকি যার সাথে কেউ জানে না ওর সম্পর্ক, তাকেও পর্যন্ত ও ওখানে থাকতেই বলেছিল যে আমি খুব হ্যাপি রয়েছি। আর সে এমনকি ওখান থেকে ও বেরিয়ে এসছে, তারপরেও ও এটা অ্যাডমিট করেছে যে ও থাকাকালীন ওখানে ওর সাথে প্রথম কথা বলাকালীন ও বলেছে যে হ্যাপি আছে। সেটা কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে শুনিয়ে দিয়েছি। আপনারা যারা এই ভিডিওটা দেখেননি, টক ঝাল মিষ্টিতে আছে, অবশ্যই এই ফোকলার মুখে স্বীকারোক্তি শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা বড় মিথ্যে কথা। শুধুমাত্র মানে জাস্ট ধরা পড়ে গেছে বলে সেই জন্য এখন কি করবে, কিছু করার নেই, সমস্ত এদের ঘাড়ে চাপানো। তো এবার সীমার কথাটা যেটা হচ্ছিল, তার মধ্যে সবাই জিজ্ঞাসা করছে যে কি মনে হয়। তো দেখুন, এই যে গানটা আমি গাইলাম, কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগলি।
সত্যি কিন্তু আমাদের সামনেই থাকে, জাস্ট একটু খুঁজে নিতে হয়। এবার আমি যেটা খুঁজলাম, যেটা আমার মনে হলো, সেটা আমি আমার অনুমান ভিত্তিক বলছি। পরবর্তীকালে যদি প্রমাণ পাওয়া যায় যে আমি যেটা অনুমান করে বলেছি সেটা ভুল, তাহলে অবশ্যই আমি নিজেকে রেকটিফাই করে নেবো। এর চেয়ে বেশি আর কিছু বলতে পারি না। যারা এই ঘোড়ামুখী বলছে যে সীমা নাকি টিনের কাছে ক্ষমা চেয়েছে, আর টিনের যে ভিডিওটাতে ফুসতে ফুসতে সন্দীপকে নিয়ে কথা বলেছে, সেখানে কিন্তু ও যখন সীমাকে নিয়ে কথা বলেছে যে ওর তো এক দিদি আমাকে কতবার প্রেগনেন্ট করে দিল আর কতবার ও আমাকে অ্যাবর্শন করে দিল, এরকম একটা কথা বলেছিল। তো সেখানে কিন্তু বলেছিল ওর এমন হাল করব আমার পায়ে এসে পড়বে, আমার পায়ে এসে পড়বে। তো যে অলরেডি ক্ষমা চেয়ে নিয়েছে তাকে আবার কি করে পায়ে এনে ফেলবে? তো তার মানে নিশ্চয়ই এখনও ক্ষমা চাওয়া হয়নি। যদি আর এমনকি ওই ভিডিওটার মধ্যে ও বলেছিল যে আমি অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আর ক্ষমা চাইবো না। ও বলেছিল আমি আর ক্ষমা চাইবো না, ঠিক আছে? তো এখানে তো ওর কথা অনুযায়ী ও অলরেডি ক্ষমা চেয়েছে, সেটা ও সন্দীপের কাছে চেয়েছে, সন্দীপের মায়ের কাছে চেয়েছে, কার কাছে চেয়েছে আমি জানি না, বাট ওর ভিডিওতে বলেছিল যে অনেক হলো ক্ষমা চাওয়া, আমি আর চাইবো না, আমি আর ক্ষমা চাইবো না। আর একে বলেছিল যে সীমার কথা বলেছিল যে ওকে পায়ে তলায় এনে ফেলবো, যে আমার পায়ে এসে ক্ষমা চাইবে। তো তার মানে এখনও ক্ষমা চাইনি, এটাই আমার মনে হলো। মানে একদম সামনেই আমাদের রয়েছে, সেই জিনিসটাকে টুইস্ট অ্যান্ড টার্নস করে, জানি না এই টিন দালালকে সাপ্লাই করেছে, জানেন দালালকে কিন্তু এর আগেও ভুল তথ্য সাপ্লাই করা হয়েছে। আর দালাল শুধু বসেই থাকে হাঁ করে, কুমির যেরকম দেখবেন হাঁ করে মুখটা থাকে যে কিছু একটা আসবে ফট করে গিলে নেবো, ও কিন্তু একদম সেই রকম কুমির হয়ে গেছে এখন। কারণ ও জানে যে কোনো মুহূর্তে ওর এই চ্যানেলটা থাকবে না। তো যত তাড়াতাড়ি আমি এটার থেকে ইনকাম করিনি, একটা করে ভুল করব ক্ষমা চাইবো, ভুল করব কামাবো, ক্ষমা চাইবো কামাবো, শুধু কামাবো। তারপর যখন ডিলিট করতে হবে করে দেবো। যদি আমার জেল হয় তো ঠিক আছে, যদি জেল, তাহলে জেল থেকে বেরিয়ে এসে আবার নতুন চ্যানেল খুলবো, নিজেই বলে দিয়েছে। আর যদি আমার জেল না হয় তাহলে ওটা ডিলিট করে দিয়ে একটা নতুন চ্যানেল খুলবো। আর যদি আমি ওই যে খাইয়ে দাইয়ে যেরকম কিনা ও বললো না, যেরকম টিন বলেছিল না, ওরকমভাবে যদি কোনো একটা পাতলি গলি বেরোয়, আইন আছে, আইনের ফাঁকও তো আছে, তাহলে তো আমায় আর দেখে কে, আমি সেই ঝিকিমিকির মতো করে বসে একটা মানে খবর বলার মতো করে ভিডিও করব। তো ওর ওই ভিডিওগুলো এখন দেখে মজা লাগে আপনাদের? ওর নিজস্বতা হারিয়েছে, তো ও তো ওর নিজস্বতা হারিয়েছে, তাই না? তো যাই হোক, এটাই আমার মনে হলো এই পুরো বিষয়টা, সীমার বিষয়টা নিয়ে কথা বলতে গিয়ে সেটা আমার মনে হলো। তো যাই হোক, এবার ওর আরেকটা ভিডিও এসছে যেটার মধ্যে এই যে টিন যে হুঙ্কার দিয়েছে ধুমতানা, সেটা নিয়ে বলছে যে এই যে এখন দারুণ বলেছে, দারুণ স্টেপ নেবে। তো গিয়ে জিজ্ঞাসা কর, দুটো রাস্তা হবে। যদি সন্দীপ এতই খারাপ ছিল, তাহলে সন্দীপের কাছে কোন ভরসায় বাচ্চাকে ফেলে আসলো? আর যদি ফেলেই এসেছিল, ওর তখন মাথায় আসেনি যে বাচ্চাটার কিছু হয়ে যাবে, তাই না? তার মানে ও জানে সন্দীপ বাচ্চার জন্য সিকিওর, সেফ অ্যান্ড সিকিওর। আর না হলে ও বাচ্চাকে নিজের থেকে বেশি ভালোবাসে না, ও বাচ্চার থেকেও নিজেকে বেশি ভালোবাসে। তো এরকম ভুল ও আবারও করবে, সেক্ষেত্রে বাচ্চার সংশয় হবে। এটা আমি বলে দিয়েছি অলরেডি, ঠিক আছে? তো যাই হোক, এবার গীতাদিকে নিয়ে অনেক কথা বলছে, আর তার মধ্যে গীতাদির মেয়েকে টানছে। তো ও এমনিতেই বলছে ভিডিওর মধ্যে থেকে ছাড়া ভিডিও করব না, তার সত্ত্বেও ও সে একই পুনরাবৃত্তি করছে। তো যাই হোক, আজকে দেখলাম যে নাইটিটা পরে বসেছিল, বেশ ভালো না, পুরো লাল ছিল না, লাল টুকটুকে। এই আমরা সেই মনে আছে কি বলতাম, শ্যামবাজারের শশীবাবু না, ওটা লালবাজারের হলে কীরকম হবে? লালবাজারের লালুবাবু, শ্যামবাজারের শশীবাবু, তাহলে লালবাজারের লালুবাবু, কি ভালো হবে না? লাল টুকটুকে নাইটি পরে লালবাজারের লালুবাবু, না জমছে না, শ্যামবাজারটাই ঠিক আছে। কি রে ঘোড়া, শ্যামবাজারটা ঠিক আছে না লালবাজারটা ভাল লাগছে? তো যাই হোক, আজকে এই যে দুষ্টু সমাসগুলো বলেছিলাম, তার মধ্যে একটা সমাস কি ছিল? দেব বলে দিলি না, দেবলীনা। তো আজকের এই ভিডিওর মধ্যে ও দেবলীনা দত্তর কথা বললো। শুনলাম যে ও দেবলীনা দত্তের একটা ভিডিও দেখেছে, একটা সাক্ষাৎকার মনে হয় দেখেছে। তো আমি এখানে সমালোচনা করতে বসেছি, সমালোচনা করি। তো সমালোচনা করতে যখন বসবো, যেটা ভালো সেটা ভালো বলবো। তো ভালো লাগলো যে ও অ্যাটলিস্ট ভালো ভিডিও দেখছে। তো সেখানে দেবলীনা দত্তকে কেউ জিজ্ঞাসা করেছে যে তুমি ট্রোলটা কীরকমভাবে নাও? তো সেখানে দেবলীনা দত্ত বলেছে ট্রোল মানে হচ্ছে
বাজে কথা বা নেগেটিভ কথা, সেটা তো সারা জীবন ধরে চলবে। সেটা যখন মানে বাড়িতেও হয়, আর সোশ্যাল মিডিয়ায় থাকলে তো হবেই হবে। এখানে আমি সেটাকে আটকাতে পারবো না, হ্যাঁ, আর আটকাতে পারবো না, আর সেটাকে নিয়ে এটাও বলতে পারবো না যে না আমাকে নিয়ে বাজে কথা বলো না, এটা আমি বলতেই পারবো না। কারণ সেটা বলাটা একেবারেই আমার অধিকারের মধ্যে পড়ে না। হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি তাই। সেটা যদি আর সেটা দেখে ও বলেছে যে হ্যাঁ, সেই জন্য আমাকেও যারা বলছে আমি তো কতটা ইগনোর করতে পারি সেটা তোমরা জানো না, জানি না, ইগনোর করতেও কতটা পারে আমি জানি না। তবে হ্যাঁ, এটা তো সত্যি কথা যে আলোচনা মানুষকে নিয়ে হবেই। যাদেরকে নিয়ে আমরা চোখে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তাদের সোশ্যাল মিডিয়া হবে, যাদের পাড়ায় দেখতে পাচ্ছি পাড়ার মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছে তাদের পাড়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা হবে। আলোচনা একটা বিয়েবাড়ির মধ্যেও একজন কি পড়ে আছে সেটা নিয়ে আরও 5 জন ওই বিয়েবাড়ির মধ্যেই একটা জায়গায় জটলানি করে তারা আলোচনা করছে। আলোচনা সমালোচনা এগুলো থাকবেই, আর এটা কোনোভাবেই আটকানো যাবে না। হ্যাঁ, কিন্তু তোকে আটকানো যাচ্ছে কেন বলতো? কারণ তুই এই সমালোচনার নামে যেগুলো করেছিস সেগুলোকে পার্সোনাল অ্যাটাক বলে, তাও না জেনে না বুঝে, না যেগুলো দেখা যায়নি ভিডিওতে সেই কথাগুলো এনে। তুই জানিস ভালো করে কার সম্পর্কে, তো তুই ভালো করে জানিস যে তুই কার সম্পর্কে কি কি এরকম কথা বলেছিস যেগুলোর তোর কাছে কোনো এভিডেন্স নেই। এই যে বললি না যে আমি সবাই তো সমালোচনা করে, সবাই সমালোচনামূলক ভিডিও করে, কিন্তু একমাত্র আমাকেই মাঝখানে রেখে চারপাশ থেকে আগুন জ্বালিয়ে দিয়েছে সবাই। আমি কিন্তু অনেক আগে আগুন না আমি বলেছিলাম যে ওকে শুধরাতে বলেছিলাম। যে শুধরে যাও, এটাকে কন্ট্রোভার্সি বলে না, এটাকে সমালোচনা বলে না, এটাকে পার্সোনাল অ্যাটাক বলে। এটাকে জাস্ট বন্ধ করে দিতে হবে। আর আমি সমালোচনার নামে কখনোই এমন কাজ করব না যেটা দেশের আইন বিরুদ্ধ। ও কিন্তু দেশের আইন বিরুদ্ধ অনেক কাজ করেছে। সে কোনো মানুষকে মানে সেই কালো চিঠি পাঠানো হোক, সে ভয়েরিজম হোক, অনেক কিছু ও করেছে। তো যেগুলো করেছে তার তো ফল ভোগ করতেই হবে। আর এই যে বলি না যে আমাকেই কেন আজ পোহাতে হচ্ছে আর করতে হচ্ছে আর বাদবাকিদের পোহাতে হচ্ছে না, তো যে বা যারা যখনই তারা এই ভিডিওর বাইরে গিয়ে কথা বলবে, আননেসেসারি কথা যেগুলোর উত্তর দিতে পারবে না, ভিডিওর মাধ্যমে কেউ সোশ্যাল মিডিয়ায় ভুলভাল বার্তা পৌঁছাচ্ছে করা যায়, সেটা নিয়ে কথা আলোচনা করতে পারি। আমাদের দেশে ফ্রিডম অফ স্পিচ আছে, কিন্তু এই ফ্রিডম অফ স্পিচের অপব্যবহার কোন জায়গায় হয়ে যায় সেটাই মানুষ বুঝতে পারে না। তো যে মানুষ অন্যের সম্পর্কে কোনো খারাপ কথা বলছে, এবার তার কথাটা দেখে আমরা বললাম, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ সেও অন্যের বিরুদ্ধেই কথা বলছে। কিন্তু উইদাউট এনি রিজন, না জেনে না বুঝে কোনো মানুষের সম্পর্কে ভুল বার্তা ছড়ানো, অবশ্যই তার ফলাফল ভোগ করতেই হবে, আর যেটা ও ভোগ করতে চলেছে। আর এই যে ও বললো ও নাকি ইগনোর করতে পারে, ইগনোর একেবারেই করতে পারে না, ও একদম ইগনোর করতে পারে না। যদি ইগনোর করতে পারতো তাহলে এই রিপ সিদ্ধান্ত হতো না। যা বলেছিল গীতাদি, ও চুপচাপ থাকতো। ওর যদি কিছু করার থাকতো বললো গীতাদির সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আসলে ব্যাপারটা কিছুই না, গীতাদির এখন খুব ভালো ভিউজ হচ্ছে, তো সেটা দেখেই ও বুঝতে পেরেছে যে এবার গীতাদিকে বেচা যায়। আর এই যে কথাটা ও একটা কথা বললো যে মানুষ যখন মরে যাবে তখনই ট্রোলিং বন্ধ হয়ে যাবে, আর তখন মানুষ সবাই বলবে যে মানুষটা কত ভালো ছিল। তাছাড়াও একদল মানুষ আছে তারা বলবে কেমন ছিল। তো ট্রোলিংয়ের মরার পরেও ট্রোলিং বন্ধ হয় না। হ্যাঁ, তার তো প্রকৃষ্ট উদাহরণ তুই দেখিয়ে দিয়েছিস। সেটা মন্দিরার বাবার মারা যাওয়ার পর, মন্দিরা যখন বাবা মারা গেছে তারপরেও ওনাকে নিয়ে ট্রোল করেছিস। এমনকি কণিকার শ্বশুর মারা যাওয়ার পর তখনও ওই মৃত ব্যক্তিটাকে নিয়েও বেশ ভালো রকমের কাটাছেড়া করেছিস। তার সম্পর্কে বলিসনি। তো সেক্ষেত্রে তো নিজের যে বলছিস, যে কথাগুলো বলছিস, সেই কথাগুলো একবার চিন্তা করে দেখ। পাস্ট ভুলে গেলে হবে না, পাস্টটাকে মানুষকে মনে রাখতেই হবে যে আমি আগে কি বলে রেখেছিলাম। এখন হঠাৎ করে আমি নতুন করে ঝিকিমিকি লাইট জ্বালিয়ে দেবো, তাহলে তো হবে না, তাই না? মানুষ সব মনে রাখে, আর দর্শকরা এখানে তো একটা কথা মনে রাখে। তো যাই হোক, ঘোড়ামুখীর খুব আনন্দ হয়েছে যে টিন এইরকমভাবে বসে খিল্লি উড়িয়েছে। বাবা, ফন্দীপের কি খিল্লি উড়িয়েছে, এরকম খিল্লি উড়াতেও কোনোদিনও দেখেনি। কেন দেখিসনি? কিতনে আদমি থে বলে নিজেই কিরকম খিল্লির পাত্র হয়ে গেছিল, আর এবারও হয়েছে।
এবারও হয়েছে 7টা দিন ইউটিউব থেকে সাসপেন্ড থাকার পর যখন সন্দীপ আর সন্দীপের ছেলের নাম নিয়ে ভাঙিয়ে ভিডিও করে ভিউজ কামাচ্ছে, লোকে খিল্লি করছে। ও তখনও খিল্লি ছিল, ও এখনও খিল্লি আছে। আর এই যে কে যেন কমেন্ট বক্সে কি বলেছে যে ওই রুমালির সম্পর্কে, রুমালিকে নিয়েও খিল্লি করেছিল, কারণ তখন পরিচালনায় পরিচালিত হয়েছিল। তো দেখে যেন মনে হচ্ছে রুমালি টিনদের পরিবারের কেউ, সন্দীপদের পরিবারের কেউ নয়। সেই জন্যই কিনা সন্দীপরা ওকে পরিচালনা করে ওকে দিয়ে মানে খিল্লি করিয়েছে। তো ওদের বাড়ির মেয়েকে ওরা চাইলে তো বিয়ের আগেই খিল্লি করাতে পারতো নাকি? পারতো না। বিয়ের পরেও তো এত দিন ধরে একসাথে কাজ করে গেল, তাই না? তাহলে হঠাৎ করে কি এমন হলো যে জন্য হঠাৎ করে খিল্লি করাতে হলো? তা এখন বলি কি, কে পরিচালনা করছে যে জন্য এরকমভাবে স্ট্রাইক খেতে হচ্ছে, যে জন্য এরকম প্রমোশনাল ভিডিও দিয়ে একটার পর একটা চ্যানেল বন্ধ করতে হচ্ছে? এই যে এরকম বলতে বসতে হচ্ছে আমার তো সব গেল, আমারই তো সব যাচ্ছে, টাকা আমার যাচ্ছে, সময় আমার যাচ্ছে, আমার এই যে এই ধবলাচ্ছে, এই স্কিনগুলো এর ওদের মধ্যে পুড়ে পুড়ে সলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো কার পরিচালনায় হচ্ছে? কার পরিচালনায় হচ্ছে এখন? মানে কি বোকা বোকা কথা বলতে পারে, আমি শুধু ভাবি সন্দীপদের ওরা যদি চায় না, ওরা কত প্রমোশন করতে পারে সন্দীপ, এই ধরনের প্রমোশন। কিন্তু চ্যানেলই যদি না থাকে, সন্দীপ ভালো করে জানে, চ্যানেলটাই যদি না থাকে তাহলে এই প্রমোশন করবো কোথায়? অনেক কষ্টে একটা চ্যানেল দাঁড় করাতে হয়, সন্দীপ জানে সেটা। কিন্তু এ জানে আমি যা নোংরামি করছি এক মুহূর্তে, এই জন্যই তো বলে 10টা চ্যানেল এরকম করে দাঁড় করাবো। হায় রে হায়। যদি সন্দীপের পয়সার এত খাই থাকতো না, তাহলে ও ওই 10,000 টাকায় রাজি হয়ে গিয়ে গরুর খাটনি খাটতো না। নিজে তো চোখে দেখেছে, বলল যে একটা সময় কাজও করতো, তার সাথে সাথে ব্লগিংও করতো। তো যখন দেখলো যে ব্লগিং দিয়েই যদি আমি ভালো টাকা ইনকাম করতে পারি, তাহলে আমি কাজ করতে যাব কেন? সেই কাজটার টাইমটা আমি এখানে দেবো, এখান থেকে উপার্জন করব। এই তো দালালের তো মনিব তার এই যে ফোকলাকে বলল যে যা না, দাঁড়া না, তুইও দাঁড়া। তো তার মানে ইউটিউবে ইনকাম করতে বলছে, উৎসাহিত করছে। তো সেক্ষেত্রে বলবে না যে এটা কেন করবে? ওর তো উচিত সকাল 10টা থেকে রাত 10টা অবধি দাঁড়িয়ে থাকা, থেকে তারপর খেটে হাতে উপার্জন করে নিয়ে আসা। কই এই বেলায় তো দালাল বললো না এই কথাটা, যে এই কথাটা তুই কেন বললি? ও তো সমালোচনা করতে বসেছে, তাই না? তার মানে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলবে। তাহলে ওর বর যেরকমভাবে ইনকাম করে কষ্ট করে, তাহলে কেন টিন সেই অনুপ্রাণিত করলো না ফোকলাকে? মানে কাকার ছেলে কিরি আজকে হারামে অস্ট্রেলিয়ান খাওয়া হলো না দেখলাম, আহারে অস্ট্রেলিয়ানের গাড়িটা আবার গেল, বললো ওই যে অস্ট্রেলিয়ান মুরগি যাচ্ছে, কিন্তু কাকার ছেলের জন্য আজকে কিছু নেই। কাকার ছেলেকে এখন শুধুমাত্র মানে উঠতে জুতো বসতে লাথি মারে মনে হয়, দেখেই বোঝা যায় ওখানে পুরো আনওয়ান্টেডের মতো রয়েছে, বিশ্বাস করুন আনওয়ান্টেডের মতো। কিন্তু তাও ছাড়বে না তো, না কি করে ছাড়বে? তো কারণ ওরও ভয় আছে। যাক, যেটা বলছিলাম, তো তাহলে কেন বললি না যে এরকমভাবে এইভাবে কেন ইনকাম করবে, কেন এইভাবে দাঁড়াবে? এরকমভাবে তো দাঁড়ানোর কথা নয়। সেই জন্যই তো দালালের ডেফিনেশন জানতে চেয়েছিলি না, যে দালাল কয় প্রকার, কি এই যে গীতাদিকে জিজ্ঞাসা করেছিলি, দালাল সেই যে কিনা পরিস্থিতি বুঝো, পরিস্থিতির মধ্যে যেটা ভালো দিক নিজের স্বার্থে যখন মনে হয় ভালো দিকটা দেখায়, যখন স্বার্থ থাকে তখন খারাপ দিকটা দেখায়, তারাই দালাল। আর দালাল মানে শুধুমাত্র সে টাকা দিয়েই যে টাকা দেওয়া নেওয়া করলে তবেই দালাল হবে এরকম কোনো ব্যাপার নয়। ক্যাশেও নিতে পারে, কাইন্ডেও নিতে পারে, যেমন কিনা তুই নিয়েছিলি, সেটা হচ্ছে গিয়ে কি কমিউনিটি। কিন্তু দেখ ভাগ্যের পরিহাস, অন্যের ক্ষতি করতে গিয়ে ওই চ্যানেলটা থেকে ফেক স্ট্রাইক দিয়েছিলি না আরশকে। হায়েস্ট ভিউড একটা ভিডিও ছিল তোর, সেটা মন্দিরার সঙ্গে। ইউটিউব শাস্তিস্বরূপ, তোর এই অসভ্যতামের শাস্তিস্বরূপ ইউটিউব তোর এই হায়েস্ট ভিউড যে ভিডিওটা, সেটাকে ডিলিট করে নিয়েছে। এটাই হয়, মানুষের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। আর দালাল দালাল সেই যে কিনা তখন যখন দেখেছিলি যে সত্যি এটা পরকীয়া, সত্যি অন্যায়, তার সত্ত্বেও সেটা বলিসনি, ওকে সিঙ্গেল মাদার হিসেবে সবার সামনে প্রতিস্থাপন করেছিলি, এটাই দালালি। আর তার এগেনস্টে নিয়েছিলি
প্রথমত কমিউনিটি, আর তারপর দিনের পর দিন ইনফরমেশান ভেতর থেকে, আর যেগুলো দিয়ে ভিডিও করে করে ইনকাম করেছিলি, এটাই হচ্ছে দালালি। আর সেম কাজ তুই এখনও এই টিনের ক্ষেত্রে করে যাচ্ছিস। ওখানে যা হয়েছে হয়েছে, বাট এই টিনের ক্ষেত্রে ওর পরবর্তী লাইফে যখন ওর সাথে যা হবে সমস্ত কিছু দায় থাকবে তোর আর তোর মতো কিছু পাবলিকের। কই আমাদের এখানে তো শহরে এরকম কোনো হয় না যে তেভার দেখাবে বা বলবে না এরকম না সেরকম, ওরকম তো ব্যাপার না। যেরকম কাজ, যেরকম ছুটির নিয়ম সব বাধা থাকে, একদম সিস্টেম্যাটিক্যালি কাজ হয়। না আমরা বলবো যে তোমরা একটু কম নাও, বা না ওরা বলবে যে আমাদের একটু বেশি দাও, ওরকম কোনো ব্যাপার থাকে না। ওই রকমই যারা মনে করে যে কম পয়সায় খাটিয়ে নেবো, তাদেরই ওখানকার যে হেল্পিং হ্যান্ডরা আছে তারাই ওরকম বাগাবাদ করে। তো কি করবে, ছোট লোকদের সাথে ডিল করার জন্য তাদের সেই জিনিসটাই করতে হয়। তো যাই হোক, তারপর এবার বললো সন্দীপের কথা। সন্দীপ বিউটিফুল, আর তার মধ্যেই আমার কথা আসলো কি, তা আমার কথা বলতে গিয়ে তো বললো বলবো না গুরুদেবের মানা আছে, বলবো না কি না। আমি সন্দীপ এখন বোঝানোর চেষ্টা করছে যে ওর লাইফেও কেউ একজন আছে যার সাথে কথা বলে ওর এই ডিপ্রেশন, ওর এই যে একটা পরিস্থিতি থেকেও বেরিয়ে এসছে, মনটা একটু হালকা হয়েছে। তো সেই উত্তরটাও আমাকেই দিয়েছিল, আমাকেই জিজ্ঞাসা করেছিল যে দিদি যদি মেয়েরা এরকম করতে পারে, মানে এই গামলা যে অসভ্যতামিগুলো করছে সে যদি করতে পারে, তাহলে আমি যদি কারোর সাথে একটু কথা বলি তাহলে খারাপ? ছেলেদের জন্য কি কোনো আইন নেই? তো সেটা বলতে গিয়ে ঘোড়ামুখের মুখটা যা হলো, বাপরে বাপ। তো যাই হোক, হ্যাঁ অবশ্যই আছে। সেটা কাউকে মানে সেটা ও নিজে অস্বীকার করার কোনো জায়গা পেল না। তো ছেলেরা তো ঘুরতে পারে, কারণ কিন্তু কোনো মেয়ে সে যে আইনের অপব্যবহার করছে এখনো পর্যন্ত সেটা ওর মুখ থেকে এখনো বেরোলো না, যে একটা মেয়ে যে কিনা এখনো তার হাজব্যান্ডের সাথে, যার সাথে থাকবে না বলছে, তার সাথে ডিভোর্স না নিয়েই কিভাবে এরকমভাবে একটা জীবনযাপন করছে, এই দ্বৈত জীবন, একটা ডুয়াল লাইফ কি করে সে কাটাচ্ছে। একসময় মানে বাবা বাড়িতে মানে ব্লগে দেখাচ্ছে কুমারিত্ব, আর রিয়েলে দেখা যাচ্ছে যে আরেকটা সাংসারিক জীবন কাটাচ্ছে, সেটা বলবে না। তো যে বলে না এরকমভাবে, সে হচ্ছে দালাল, সে দালালি করছে, তাই জন্যই এই ভুলটা তুলে ধরছে না। তো যাই হোক, এবার সন্দীপের ঘর সাজানো নিয়ে, তো ঘর সাজানো নিয়ে কথা বলে যা মানে ভাট বকার বকে তারপর বললো না এখন তো ছেলে মেয়ে সব সমান, হ্যাঁ মেয়েরাই তো বেশিরভাগ ঘর সাজায়। পৃথিবীতে যে কোনো যত কাজ সেটা যখন প্রফেশনালি হয় তখন সেখানে দেখা যায় ছেলেরাই কিন্তু থাকে। যেমন প্রফেশনাল শেফ যারা, সব ছেলেরা, আর বেশিরভাগ, আর বাড়িতে রান্না বাড়ির বউরা করে, তাই তো। তেমনি পুরো বাড়িতে নিত্য পুজো বাড়ির বউরা করে, কিন্তু যখন মন্দিরে বা কোনো সার্বজনীন জায়গায় পুজো হয় সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ছেলে। এখন এই স্টিরিওটাইপটা যদিও চলে যাচ্ছে, কিন্তু তাও সব পুরোপুরি যেতে অনেক সময় লাগবে, তাই আমি বলছি বেশিরভাগ। এই যে ঘর সাজানোর ক্ষেত্রেও বলছে, ও তো মনে হয় ইন্টেরিয়ার ডেকোরেটরদের নামই শোনেনি, যে ইন্টেরিয়ার ডেকোরেটর বলেও কোনো একটা স্পেশাল প্রফেশন আছে যেখানে কিনা তারা রীতিমতো পড়াশোনা করে। ঘর সাজানো শুধু না, সেটা কিভাবে সাজাতে হবে, তার বাস্তু দেখতে হবে, তারপর কোনো স্পেসকে কতটা ইউটিলাইজ করতে হবে। বড় একটা ঘর আছে, বাট সেই ঘরটাকে কাজ এমনভাবে আসবাবপত্র রাখতে হবে যাতে ঘরে স্পেসও থাকে, অথচ একটা কমফর্ট জোন তৈরি হয়, সেগুলোর জন্য রীতিমতো পড়াশোনা করতে হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে ইন্টেরিয়ার ডেকোরেটররা ছেলেরাই হয়, ও তো জানিই না। সেই জন্যই সন্দীপকে বিউটিফুল বলে একটা মেয়েলি তকমা দেওয়ার চেষ্টা করলো। বাট এই যে খিল্লি যখন মানুষ হওয়ার থাকে তখন সে হয়েই যায়। তো আবারও খিল্লি নিজেরই উড়ালো, আর নিজেই জানেই না। এখন এবার খুঁজতে বসবে, গুগলে গিয়ে খুঁজবে ইন্টেরিয়ার ডেকোরেটর বলে খুঁজবে। হ্যাঁ খুঁজে যেটা না জানে সেটা জেনে নেওয়া উচিত, কারণ ও তো আমি জানি কম বলি বেশি, তো সেই জন্য এই যে ভিডিও শুরুতে বলেছিলাম যে এই ঘোড়ামুখী রত্নাকর থেকে এখন বাল্মীকি হয়েছে, আর এই বাল্মীকিটা ওই যে বালের তলায় ঝিকিমিকির বাল, সেটাই কিন্তু একদম সত্যি ভিডিওটা শেষ করার আগে প্রমাণ করে দিল। কেন? কারণ ভিডিও শুরুতেই যে কথাটা বলছিল যে ও যদি টিনের সম্পর্কে, ও ছেলের কথা এতদিন বলেনি তাতেও তোমাদের প্রবলেম, ছেলের কথা এখন বলছে তাতেও প্রবলেম, সব দিক দিয়েই তোমাদের প্রবলেম। তো সেম এখন ও শেষে বলছে সন্দীপ,
ওর মা কাজ করছে সেটা ক্যামেরাবন্দি করছে, সেটাতেও ওর প্রবলেম হচ্ছে, বলছে ক্যামেরাবন্দি না করে তুমি তো কাজটা করতে পারতে। তারপরেই আবার বলছে যখন কাজের কন্টেন্টের অভাব হবে তখন গিয়ে হাত লাগাবে, মানে হাত লাগালেও তখন বলবে কন্টেন্টের জন্য, আর এখন দেখাচ্ছে তখনও বলছে কন্টেন্টের জন্য, সব কিছুই কন্টেন্টের জন্য, তাই না? হ্যাঁ, যেমন ওরও ওটা ছেলেটা কন্টেন্টের জন্য, যদি সত্যিই ভালোবাসা হতো তাহলে ওই ব্যাগ থাকতো না, ডকুমেন্টস থাকতো না, ট্যাগের মধ্যে বাচ্চাটাকে গুঁজতো সবার আগে ট্যাগের মধ্যে বাচ্চাটাকে গুঁজে আমি চললাম ভাই, আমি চললাম, এইটা করতো। কিন্তু না, সেটা করলে তো হবে না। তো এই হচ্ছে ব্যাপার, এই দোগলার এই হচ্ছে দোগলামি। তো যাই হোক, বলছে যে এত কম্প্রোমাইজ, এখন বলছে নো কম্প্রোমাইজ, যদি জীবনে একটু কম্প্রোমাইজ করতো, সত্যি তো একটুকু কম্প্রোমাইজ, সন্দীপ তোমাকে একটু কম্প্রোমাইজ করতে হতো, কি হতো? বলেছিল যে আমি এখানে থাকবো, তোর সাথে সংসার করব আর ওর সাথে গল্প করতো। তোমার বলো তো, তোমার ঠিক কোন জায়গাটায় প্রবলেম হতো? কোথায় প্রবলেম হতো তোমার? এইটুকু কম্প্রোমাইজ, ইত্তুসা কম্প্রোমাইজ। দেখছো না ওর বাড়িতে ওর বরটা কিরকম, ওই কুয়োর মধ্যে এরকম করে হাত পা বেঁধে রেখে কম্প্রোমাইজ করে তাকিয়ে রয়েছে। একটা গিয়ে বিরিয়ানি ভুল করে ওর পাতে একটা লেগ পিস পড়ে গেছে, তাতেই শোনায় ও লেগ পিসটা তোমার কাছে পড়লো, সেটা আবার শুনে বর কম্প্রোমাইজ করে বলছে এটা লেগ পিস, এটা ঠ্যাং না, ঠ্যাং জানতাম তো, এটা লেগ পিস, আঙ করে খাচ্ছে। এরকম কম্প্রোমাইজ করে থাকতে দেখতে ওয়াইটিতে তোমাকে বলতো দ্বিতীয় ভেড়া, দ্বিতীয় ভেড়ু। অবশ্য দ্বিতীয় ভেড়ুর ট্যাগটা যে নিয়েছে সন্দীপের খুব কাছের লোক, আর সে আমাকে খুব ডাকছে, মানে সে না আর কি, তার সহধর্মিনী খুব ডাকছে, তার একটু তেল বার করতেই হবে মনে হচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা। কিন্তু টাটার আগে সন্দীপ একদম নো কম্প্রোমাইজ। পুরুষ মানুষ কম্প্রোমাইজ করে না, ভালোবাসার জন্য ঝোঁকা যায়, কিন্তু যেখানে ভালোবাসা থাকে না সেখানে ঝোঁকা না, সামনের জনকে ঝুঁকিয়ে পাছায় এক লাথি মেরে বার করতে হয়। যদিও তোমাকে মারতে হয়নি, সে নিজেই তার নোংরামির জন্য চলে গেছে। চলো ভালো থেকো, কৃষাণু, পিতি লাভস ইউ, টাটা।